আজকের এই ভিডিওতে ঢাকা কমলাপুর স্টেশন থেকে ট্রেনে করে কুষ্টিয়া যাব লালনসর মাজারে। দেখাবো কেমন ভাবে হাজার হাজার মানুষ একত্রিত হয় এই ভাবের উৎসবে। ট্রেন এখন ধীরে ধীরে ছুটে চলেছে শহর পেরিয়ে প্রকৃতির কোলে। জানালার বাইরে সবুজ মাঠ, নদী আর হালকা কুয়াশার মাঝে সূর্যের আলো অসাধারণ লাগছে। একটু পরেই আমরা পৌঁছে যাব সেই মুহূর্তে যেটার জন্য সবাই অপেক্ষা করে, পদ্মা সেতু। ট্রেন যখন সেতুর উপর দিয়ে ছুটে যায়, নিচের বিশাল পদ্মা নদীর আর চারপাশের দৃশ্য এ যেন বাংলাদেশের নতুন গর্ব। আর সেখান থেকে পথ চলে যায় কুষ্টিয়ার দিকে। পৌঁছে যাব সেই ভবের শহরে, যেখানে লালন ফকিরের স্মৃতি আজও বেঁচে আসে প্রতিটি গানে, প্রতিটি মুখে। আজ আমি দেখাবো লালন মেলার ভিতরের রং, মানুষের উচ্ছ্বাস আর ভক্তদের ভাবপূর্ণ কর্মকাণ্ড। এই মেলায় আসলে একটা আলাদা জগৎ আছে। চারদিকে ছোট ছোট দোকান, কেউ বিক্রি করছে খেলনা, আবার কেউ একতারা, কেউ গ্রামীণ খাবার। মানুষের মুখে হাসি, চোখে উল্লাস, যেন সবাই একটা নিজের মতো করে বাঁচতে এসেছে। এখানে শুধু বাউল আর সাধুরা না, দূর দূরান্ত থেকে মানুষ আসে, ছাত্র, পর্যটক, এমনকি বিদেশেরাও। সবাই একসাথে বসে গান শুনছে, গল্প করছে। মজার ব্যাপার হলো এখানে কেউ বড় না, ছোট না, সবাই সমান। এই জায়গার মধ্যেই লুকিয়ে আছে লালনের সেই ভাবনা। লালন মেলা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টিকর্তা। আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি, এই দুনিয়ার 10 গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে আর দেরি কেন? আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন আপনার নিকটস্থ মসজিদ এবং মাঠের সাথে। ধন্যবাদ। এখন বাজতেছে 6টা 30 মিনিট। একদম সকাল সকাল চলে এসেছি স্টেশনে টিকিট কাটার জন্য। আর প্রথমত হচ্ছে আমি অনলাইনে টিকিট দেখেছিলাম, কিন্তু টিকিট পাইনি। এই কারণে স্ট্যান্ডিং টিকিট ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগের থেকে দেওয়া শুরু করে লাইনে দাঁড়িয়ে গেলাম। তো টিকিট কাটা শেষ করে, যেহেতু প্রচণ্ড ক্ষুধা, আর দ্বিতীয় কথা ট্রেনে আজকে যেহেতু সিট পাইনি, তো বসে থেকে ট্রেনের খাবারও খাওয়া যাবে না। তাই ভাবলাম যে সকালের নাস্তাটা এখানে পাশেই যে বিরতি রেস্তোরাঁ আছে, যেটা স্টেশনের ভিতরেই, ওখান থেকে সকালের নাস্তাটা করে নেওয়া যাক। অর্ডার করেছি ডিম খিচুড়ি। তো ডিম আর ভুনা খিচুড়ি 100 টাকা প্রাইস। আমার কাছে এটা ওভার রেটেড মনে হয়েছে, কারণ সব জায়গায় 60 টাকা 70 টাকা করে হয়ে থাকে, এখানে 100 টাকা। যেহেতু স্টেশনের ভিতরে একটু বেশি হয় স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, নাস্তা খাওয়া শেষ। আমরা এখন শহরতলি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখান থেকে সুন্দরবন এক্সপ্রেসে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হব। সকল যানজট সিরিয়াল ঠেলাঠেলি করে 410 টাকা দিয়ে সুন্দরবন এক্সপ্রেসে টিকিট কেটে ফেলেছি স্ট্যান্ডিং। কারণ আজ থেকে 5-7 দিন আগে আমি অনলাইনে দেখেছি, তখনও সেট ছিল না। তো আজকে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু যাচ্ছে হচ্ছে লালন শাহর ওখানকার মাজারে, ওখানে যেহেতু উরুস হবে, তো তার যে ভক্তবৃন্দ আছে তারা অনেকেই স্টেশনে দেখতে পারতেছি। এই যে আমার সামনে দেখুন একজন, উনিও যাচ্ছে। তো প্রচুর পরিমাণে আজকে ভিড় হবে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে আজকে শুক্রবার, আরও চাপটা বেশি। তো চলুন, আমি এখন শহরতলি প্ল্যাটফর্মে আছি, এখনও ট্রেন আসেনি, দেখা যাক। আপনি লালন শাহ যাচ্ছেন না? হ্যাঁ, লালন এই যে দেখতে পারতেছেন, বললাম যে একজন ভক্তবিন্দু, উনিও যাচ্ছে হচ্ছে লালনের সাথে। আপনি ভালো আছেন? তো ঠিক আছে, আমরাও সেই ওই জায়গায় যাচ্ছি, লালন শাহ মাজারে। ভালো ভালো। এটাই হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। আমরা এই ট্রেনে করে চলে যাব হচ্ছে কুষ্টিয়াতে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে টিকিট পাইনি। আর যে পরিমাণ লোকের চাপ দেখতেছি, এখনও ট্রেন ছাড়ার সময় হয়নি। ওইদিকে অনেক লোক, আর ভিতরে তো অনেকে যাদের সিট আছে তারা বসে পড়েছে। এখনও অনেকেই স্ট্যান্ডিং অনেক বেশি, কারণ শুক্রবার। তারপর হচ্ছে লালন শাহর মাজারের ওখানে উরুস হবে, মেলা হবে আর কি। এদিকেও অনেক লোক দেখা যাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। তো বুঝতেছি না যে ভিতরে দাঁড়িয়ে যেতে পারবো না উপরে উঠতে হবে, সেটা সঠিক বলতে পারতেছি না। এটা হচ্ছে ইঞ্জিন, এটাই হচ্ছে কুষ্টিয়ার উদ্দেশ্যে আমাদের সমস্ত বগি টেনে নিয়ে যাবে। 6626 এটার হচ্ছে নাম্বার। এটা লং গেজের ট্রেন আর কি। নির্দিষ্ট সময় ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এখন ট্রেন ছুটে চলেছে একদম গন্তব্যের দিকে। আমার মতো অনেকে সিট পায়নি, অনেকে স্ট্যান্ডিং টিকিট নিয়েছে। তো ভিতরে বগির ভিতর দাঁড়িয়ে থাকার চাইতে ভাবলাম যে এখানে দরজার কাছে দাঁড়িয়ে থাকি। এখানে দাঁড়িয়ে থাকলে বাতাসও পাবো এবং আশেপাশের যে প্রকৃতির সৌন্দর্য সেটাও দেখতে পারবো। বাহিরের দিকে তাকালে মনে হয় এই মুহূর্তটার আলাদা একটা প্রশান্তি আছে। ট্রেনটা ছুটে যাচ্ছে সবুজের মাঝ দিয়ে, আর আমি বাইরের দিকে তাকিয়ে ভাবছি এই দৃশ্যগুলো কখনো পুরাতন লাগে না। শহরের কোলাহল পিছনে ফেলে যখন এমন খোলা মাঠ, নদী আর গাছের সারি চোখে পড়ে, মনে হয় জীবনটা আসলেই এত কঠিন না।
একটু সময় নিয়ে বাইরের দিকে তাকালেই বুঝি এখনো অনেক সৌন্দর্য বাকি আছে এই পৃথিবীতে। ট্রেনের জানালার হাওয়া গায়ে লাগছে, এ শব্দ, এ ছন্দ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। ভ্রমণটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য না, এ চলার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। দেখতে দেখতে অনেকটা সময় পার করে আমরা এখন যে জায়গাতে পার হচ্ছি এটা হচ্ছে কেরানীগঞ্জ স্টেশন। আমাদের যেহেতু এটা ইন্টারসিটি ট্রেন, এটা সব জায়গায় থামবে না। এই শহরের কোলাহল থেকে একটু দূরে এখানে না আছে হর্ন, না আছে শব্দ, শুধু বাতাস, প্রকৃতি আর চলার সুর। আমি চাই এই মুহূর্তটা যেন থেকে যায়, যেন এই জানালার দৃশ্য আমার ভেতরের কোলাহলটা একটু শান্ত করে দেয়। ভ্রমণ মানেই শুধু একটা জায়গা থেকে অন্য জায়গা যাওয়া না, ভ্রমণ মানেই নিজের ভিতর একটু সময় কাটানো, নিজের সাথে একটু কথা বলা। ট্রেনটা যত দূরে যাচ্ছে আমি ততটা কাছাকাছি হচ্ছি নিজের কাছে। প্রকৃতির এই শান্ত সৌন্দর্য আমাকে মনে করিয়ে দেয় থামা, দেখা আর অনুভব করা, এটাই তো জীবনের আসল রূপ। ঢাকা কমলাপুর স্টেশন থেকে আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাদের ট্রেন এ পর্যন্ত কোনো স্টেশনে একবারও দাঁড়ায়নি। দেখতে দেখতে অনেকটা পথ পার করে আমরা চলে এসেছি পদ্মা নদীর কাছে। এই নদীর উপরে নির্মিত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতু। কিছুক্ষণের ভিতর আমরা ট্রেনে চড়ে সেই পদ্মা সেতু ভ্রমণ করব। আজকে আমি জীবনের এক বিশেষ মুহূর্তের সাক্ষী। আমি ট্রেনে করে পার হচ্ছি পদ্মা সেতু। জানালার বাইরে তাকিয়ে দেখি বিশাল নদীটা যেন গর্বের সাথে দাঁড়িয়ে আছে, যার উপরে ছুটে চলেছে আমাদের স্বপ্নের ট্রেন। মনে আছে এক সময় এই নদী পার হতে কতটা অপেক্ষা, কত ঝামেলা হতো, ফেরি, ভিড়, সময়ের হিসাব। আজ সেই একই নদীর উপর দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে, কত সহজে, কত স্বপ্ন নিয়ে। পদ্মার বাতাসে স্পর্শ মনে হচ্ছে আমরা শুধু এক সেতু পার হচ্ছি না, আমরা পার হচ্ছি সময়ের এক সীমা। জানালার বাইরে পদ্মার জল ঝলমল করছে সূর্যের আলোয়, চারদিকে সেই অপরূপ সৌন্দর্য, নদীর বিশালতা, আকাশের নীল আর সেতুর গর্বিত স্থিতি। এই মুহূর্তে মনে হচ্ছে আমি যেন বাংলাদেশের নতুন ইতিহাসের ভিতর দিয়ে যাচ্ছি। পদ্মা সেতু পার হয়ে এখন ট্রেন ছুটে চলেছে অপর পারে এক নতুন সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে। জানালার বাইরে সবুজ প্রকৃতির সৌন্দর্য, গাছের সারি আর মানুষের ইট পাথরের আবাসস্থল। নদী পার হওয়ার পর মনে হচ্ছে এ যেন নতুন দিগন্ত, খুলেছে নতুন সম্ভাব্যর দুয়ার। তার কিছুক্ষণ পরে কানে বেজে আসলো অনেক অসচেতন মানুষ টিকিট না কেটে ট্রেনে ওঠার কারণে টিটির সাথে গ্যাঞ্জাম হচ্ছে। ঝামেলা শেষ করার পর স্তব্ধভাবে ট্রেন আবার দুর্গম গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর আমরা এখানে অনেকেই দাঁড়িয়ে আছি, কি করব, সিট যেহেতু পাইনি। ট্রেনটা যত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে শহরের কোলাহল পিছনে ফেলে প্রাকৃতিক কোলে ঢুকে যাচ্ছি। জানালার বাইরে যত দেখি ততই বুঝি গ্রাম বাংলার এই সৌন্দর্যের সাথে কিছুই তুলনা হয় না। আমরা এই মুহূর্তে অপেক্ষা করতেছি, এটা হচ্ছে রাজবাড়ী স্টেশন। অনেকক্ষণ হলো ট্রেনটা অপেক্ষা করতেছে, প্রায় 15-16 মিনিট হয়ে গেল। সম্ভবত কোনো সিগন্যাল আছে, ওই দিক থেকে হয়তো কোনো ট্রেন আসতেছে। ওই সিগন্যাল ক্রসিংয়ের পরেই আমাদের ট্রেন আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবে। স্টেশনে বেশ কিছুক্ষণ সময় পার করার পর ট্রেন আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রকৃতি ছুটে যাচ্ছে, অথচ মনে হচ্ছে আমি তার দিকে দৌড়াচ্ছি। জীবনও তো এক ট্রেনের মতো থেমে থাকে না, শুধু এগিয়ে যাওয়ার নতুন গন্তব্যের দিকে। অনেক প্রতীক্ষার পর আমরা কুষ্টিয়া কোট স্টেশনে নামলাম। আর ট্রেনের ভিতর প্রচুর পরিমাণ রাশ ছিল, দাঁড়ানোর মতো জায়গা ছিল না, সিট তো দূরের কথা। আর যে পরিমাণ চাপাচাপি ঠেলাঠেলি, অনেক কষ্ট পাইতে হয়েছে। ঈদের সময় এরকম হয় নাকি, মানে আমার সন্দেহ লাগতেছে, কারণ ঈদের সময় এত হয় না। স্টেশনের পাশ থেকে একটা অটো নিয়েছি, 15 টাকা ভাড়া দিয়ে এখন চলে যাব হচ্ছে লালন মেলায়। অটো থেকে নেমে পা হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার লালনের ভক্তবৃন্দ চলে এসেছে। ও, আপনাদেরকে লালন সম্পর্কে ইতিহাসই বলা হয়নি, চলুন আগে ইতিহাসটা জেনে আসি। লালন ফকির সম্পর্কে ইতিহাসে যতটুকু জানা যায়, তিরোধান হয়েছিল 1 কার্তিক 1297 বঙ্গাব্দ এবং তার মৃত্যু 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দ শুক্রবার। লালন ছোটকাল থেকে গান বাজনা করতে বেশি পছন্দ করতেন,
কারণ তার জন্ম ছিল হিন্দু পরিবারে। সে কীর্তন করার জন্য কুষ্টিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয় এবং ফেরার পথে সে গুটি বসন্তে আক্রান্তের শিকার হয়। সে গুরুতর অসুস্থ হওয়ার কারণে তার সঙ্গীরা তাকে নদীতে ভাসিয়ে দিয়ে চলে যান। তারপর একজন মুসলিম পরিবারের নারী নদীতে পানি আনার সময় তাকে খুঁজে পান নদীর তীরে এবং সে নদী থেকে তুলে নিয়ে এসে তাকে সেবা যত্ন করা শুরু করেন এবং তিনি সুস্থ হওয়ার পর লালন তার এলাকায় ফিরে যান। অতঃপর এলাকার লোকজন তাকে আর ওই গ্রামে ঢুকতে দেন না এবং পরবর্তী সময়ে লালন তার পাশের এলাকার জঙ্গলে ধ্যানমগ্ন শুরু করেন। সে যেহেতু গান বাজনা করতে পারতো, তার ওখানে কিছু ভক্তবৃন্দ জমা হয় এবং সে তখন সন্ন্যাসী জীবনের কারণে অনেকে তাকে গুরু মানতে শুরু করে। তখন থেকে শুরু হয় লালন ধর্ম বা সন্ন্যাসী বৈরাগী, বা অনেকে বলে লালন ফকির। সে ফকিরের জীবনযাপন, ওখান থেকেই লালন ধর্মের সৃষ্টির আবির্ভাব ঘটে। যতদূর শুনলাম যে আরও অনেকটা ভিতরে সামনে যেতে হবে, প্রায় 4-5 মিনিট হলো হাঁটতেছি, কারণ লোকের ভিড় অনেকটাই বেশি। হাঁটতে হাঁটতে চলে আসছি লালন মেলার মেইন ফটক। এখান দিয়ে এখন প্রবেশ করব। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার লোক চলে আসছে এই লালন মেলা উদযাপন করার জন্য। অনেকে আসছে, লালনের ভক্ত আছে, লালন ফকিরের যারা আছে অনুসরণকারী আছে, তারাও এখানে এসেছে। তো ভিতরে দেখতে পারতেছি, ভিতরেও অনেক বড় জায়গা, এখানে অনেক রকম মেলা বসেছে আর এখানকার সাধু সন্ন্যাসী অনেক রকম লোকজন। তো এই যে দেখতে পারতেছি এখানে মূলত গাজার আসর। এখানে দেখতে পারতেছি গাজা, সিগারেট, মানে আপনি কি বলবো 50 টাকা যারা চাঁদে যেতে চান তাদের জন্য এই আসর। এখানে আপনি বসবেন, এখানে দেখবেন যেখানে গাঁজা বিক্রি করে তার পাশে বসার জায়গা, এখানে গাঁজা খাবেন, বসবেন এবং চাঁদে চলে যাবেন। এই লালন মেলায় আসলে লালনের যে পাগলা ভক্তগুলো, সেগুলো দেখলে আপনি একদম অবাক হয়ে যাবেন। দেখুন এই কাকা কি করতেছে। আসলে সে এখানে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গাজা, এখানে এটা কি বলে কলকি। সে কলকিতে ধরাইতেছে এবং সে একটা টান দিতেছে। মানে সে টান দিতেছে মানে কি, সে এখান থেকে চাঁদে চলে যাচ্ছে। মানে আপনি এটা বিশ্বাস করতে পারতেছেন যে এখানে টান দেওয়া মানে একদম চাঁদে চলে যাওয়া। ইনিও একজন লালনের ভক্তবৃন্দ। চলুন একটু ঘুরে দেখে আসি এই লালন মেলার আশেপাশে কোথায় কি চলতেছে। তার ভক্তবৃন্দরা কোথায় গাঁজা সেবন করতেছে, কে চাঁদে যাচ্ছে, কেউ মঙ্গল গ্রহে যাচ্ছে, কার কি অবস্থা সেটা একটু বিবেচনা করে আসি এবং নিজ চোখে একটু দেখে আসি। আপনারা যদি কেউ এই লালন মেলায় আসেন, কেউ কখনো অবাক হবেন না, কারণ এখান থেকে আপনি মাত্র অল্প টাকায় চাঁদে এবং মঙ্গল গ্রহে ঘুরে আসতে পারবেন। কারণ এখানে সবাই কিন্তু সেই প্রজাতিরই মানুষ। আসলে এখানে গাজার মেলা দেখে মাথা গরম হয়ে গিয়েছে, তো ভাবলাম যে একটু কুলফি খেয়ে মাথাটা একটু ঠান্ডা করি। কারণ এখানে যেহেতু অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে আর আপনাদেরকে অদ্ভুত কিছু দেখাবো, এই প্রত্যাশায় এখান দিয়ে ঘুরে ফিরে এখানকার জায়গাগুলো এক্সপ্লোর করতেছি। তাহলে চলুন সামনের দিকে অগ্রসর হই। আমরা সামনে যে মেইন একটা ফটকের মধ্যে দেখতে পাচ্ছি সাদা রঙের, এটা হচ্ছে লালনের যে মাজার আছে, সেই মাজারের দিকে আমরা যাচ্ছি। আর এখানে যেগুলো লোকজন দেখতে পারতেছেন যারা ভিড় করে আছে একদিক ওদিক ছোটাছুটি করতেছে, অধিকাংশই হচ্ছে লালনের ভক্তবৃন্দ। অনেকেই আসছে আমার মতো এখানকার লালন মালা দেখার জন্য, আবার অনেকেই আসছে এখান থেকে চাঁদে যাওয়ার জন্য, আবার অনেকেই যার মূল ভক্ত ওনারাও আছে, তারা হচ্ছে তার দরবারে পাশে গিয়ে একতারানে গান বাজনা করতেছে, এরকম লোকও আছে। এখানে আসলে আপনি একদমই অবাক হয়ে যাবেন, কারণ এখানকার মানুষের মেন্টালিটি আমাদের সাধারণ মানুষের মেন্টালিটি দুটো একদমই ডিফারেন্স। কারণ এখানকার লোকজন শুধু গাঁজা ছাড়া কোনো কিছু বোঝে না, যেদিকে যাচ্ছি সেদিকে গাঁজা খাচ্ছে আর হচ্ছে চাঁদে চলে যাচ্ছে। এখন যে একতারারা দেখতে পারতেছেন, এটা মানে অনেকেই তার ভক্তবৃন্দরা অনেকেই তারা বিশ্বাস করে যে সে নাকি ঘুম থেকে উঠে মাঝরাতে উঠে সে একতারা বাজে গান করে, এই কারণে তার পাশে একতারাটা রেখে দেওয়া হয়েছে।
প্রকৃতিপক্ষে লালন কিন্তু কোনো খারাপ লোক ছিল না, তিনি হচ্ছে হিন্দু ধর্মের একজন লোক ছিল। সে আসলে গান বাজনা করতে পছন্দ করতো, এই কারণে সে গান বাজনা করতো। কিন্তু এক সময় সে গান বাজনার কারণে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে কিন্তু বনে জঙ্গলে সে কিন্তু সন্ন্যাসীর জীবন পালন করে। এই সন্ন্যাসীর জীবনের দেখে তার বা এই পরিবর্তন দেখে অনেকেই তাকে মানে বিশাল বড় একজন পীর বুজুর্গর মতো, বা অনেকেই বলে সাধু সন্ন্যাসী, ওইরকম আর কি, মানে এখান থেকে তার ভক্ত তৈরি হয় আর কি। এখানে অনেকেই আছে তারা হচ্ছে লালনকে মনে প্রাণে বিশ্বাস করে, এবং অনেকেই আছে তাকে আইডল মানে সে যেটা করেছে তাদের জীবনে বাস্তবায়ন সেটাই করতে চায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যারা দেখতে পাচ্ছেন অধিকাংশ কিন্তু লালন ভক্তের চেয়ে অধিকাংশ কিন্তু এটা পর্যটক, অনেকে ঘুরতে আসছে। এখানে লালনের অনেক ভক্তবৃন্দ এখানে ভিড় করেছে। তো এখানে সময় নষ্ট না করে, গরমের ভিতর ঠেলাঠেলি না করে, চলুন বাইরে যে মাঠ আছে যেখানে লালন মেলা বসেছে সেই মেলায় যাই। মেলার কোথায় কি হচ্ছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে যে দোকানগুলো দেখতে পারতেছেন, এখানে একতারা, দোতারা, ঢোল, তবলা, অনেক অ্যান্টিক জিনিসপত্র এখানে দেখতে পারবেন, এবং কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র এখান থেকে আপনারা বাসার জন্য কিনে নিয়ে যেতে পারেন এবং আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন। আর এখানে যেহেতু লালন মেলা, এখানে ঢোল, তবলা, তারপরে হচ্ছে একতারা, এগুলা বেশি থাকে, এবং গাঁজা খাওয়ার যে সামগ্রী সেগুলো এখানে বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। এই জায়গাটাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে ভিআইপি লালন ভক্তদের জন্য, কারণ এখানে ফ্যানের ব্যবস্থা আছে, পাশেই হচ্ছে এখানকার গান বাজনার মঞ্চ। তো এটা এখনও যেহেতু এই অনুষ্ঠানটা রাতে হয়, আমি যেহেতু দিনের বেলা আসছি এই কারণে এটা দেখাইতে পারতেছি না। আর দ্বিতীয় কথা, এখনই যে পরিমাণ যানজট, মানে এখনই যে পরিমাণ লোকজনের সমাগম এবং ঠেলাঠেলি ভিড়, তো জানি না রাতে এখানকার পরিবেশ কেমন হবে। তবে আশা করতেছি এখন যা আছে এর চেয়ে কয়েক গুণ বেশি বেড়ে যাবে, কারণ যারা এখন লালন ভক্ত অনেকে এখানে এসে এখন উপস্থিত হয়নি। এই যে এখন দেখতে পারতেছেন আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে লালন ভক্ত, সে পাঞ্জাবি পরে চলে এসেছে এখান থেকে চাঁদে যাওয়ার জন্য, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য। আর আমরা এখানকার আশেপাশে ঘুরে ফিরে দেখতেছি। এখানকার জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, আর এখানে আপনি মোটামুটি সব ধরনের খাবার পেয়ে যাবেন। বেসিক্যালি মেলাতে যেসব খাবার পাওয়া যায়, যেমন মনে করেন যে ঝুড়ি, মুড়ি, মুরগি, তারপরে হচ্ছে আচার, চাটনি, তারপরে এখানে অনেকগুলো সন্দেশ, মিঠাই, জিলাপি, চানাচুর, মেলায় যে মানে বেসিক্যালি মেলায় যেগুলো পাওয়া যায় সেগুলো এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা ইচ্ছা করলে পরিবারের জন্য কিনেও নিয়ে যেতে পারবেন। আর এই সাইডগুলোতে এখানে দেখা যাচ্ছে যে নাগরদোলা বসাইছে, হয়তো এখনও মানে চালু হয়নি, তারা প্রস্তুতি নিচ্ছে। আর তার সাইডে দেখতে পাচ্ছি নৌকা দোলা, এটাও করছে। হয়তো এগুলা যখন পর্যটকের অনেক ভিড় হবে বা যারা মেলায় আসবে তারা হয়তো তখন এটা পরিপূর্ণ এখানকার তৃপ্তি নিতে পারবে। অনেকক্ষণ যাবৎ এই মেলার আশেপাশে ঘোরাফেরা করলাম, তো ঘোরাফেরা করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাবলাম যে দুপুরের খাবারটা এখন খেয়ে নেই। অনেকক্ষণ আগে দুপুর পার হয়ে গিয়েছে, কারণ এখন কিছুক্ষণের মধ্যে আবার বিকাল হয়ে যাবে। তো এখানকার খাবারের টেস্টটা করি। এখানে হচ্ছে মুরগি দিয়ে বিরিয়ানি আর কি, এখানে 100 টাকায় তারা বিক্রি করতেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলুন সামনের দিকে চলে যাই। এখানে মেলাতে ঘোরাফেরা শেষ করে খাবার দাবার খেয়ে এখন সামনের দিকে বের হয়ে যাচ্ছি, কারণ সামনে একটা পুকুর আছে, ওখানে যা গোসল করব এবং ওখানে শরীরটা ঠান্ডা করে নিব। তো এখানে এক স্থানীয় ভাই এখানে পুকুরে গোসল করতে আসছে, তো ভাইয়ের সাথে চলুন কিছু কথা শুনে নেওয়া যাক। আসলে লালনকে মানুষ জানে কিভাবে? অনেকজন জানে হলো যে লালন আসলে গাজার দেশ, তো গাজার একটা শহর, কুষ্টিয়া শহর, গাজার শহর, লালন শাহ গাজা খাওয়াইকে শিখাই গেছে। কিন্তু আসলে না, কিছু কিছু মানুষ আছে যারা লালনকে বদনাম করার চেষ্টা করে। যেমন আমি বোঝাই দিই, লালনের যারা প্রকৃত সাধু তারা কিন্তু গাঁজা সেবন করে না। যারা প্রকৃত লালন ভক্ত তারা কিন্তু গাঁজার জন্য আসে না, বুঝতে পারছেন? তো সব মানুষ একরকম হয় না। তবে লালনকে যারা বিশ্বাস করে, লালনের যারা গান শোনে বিশ্বাস করে, তারা দেখেন অবশ্যই লালনের মাজারের ভিতরে আছে। আর যারা গাঁজা খেতে আসবে তারা আসবে ওই মাঠে, ওই হলো। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ, লালনের মাজারে এসে যে সমস্ত গুনাহ হয়েছে সমস্ত কিছু মাফ করিয়া দাও।